রবীন্দ্রনাথ এই জন্য কবিতা লিখছে। এই শোনো, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে লাগে না যে মন কোনো কাজ। আমাকে আপনাদের নেতারা বললেন যে প্রত্যেক ওয়ার্ডে আমাদের ৭১ জন করে সদস্য, তাতে আমাদের এখানে ৬৬৯ জন লোক হয়। তো সেই মতে একটা আমন্ত্রণ জানানো হয়েছিল। খুবই দুর্ভাগ্য যে এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা আসছেন এখানে, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা এখানে আসছেন। এখন বৃষ্টির মধ্যে বয়স, তো আমাদের এইখানে যারা আছেন তারা আমার সকলেই পরিচিত, সবাইকে আমি চিনি। আজকে এখানে কয়েকজন লোক নাই। অতি সম্প্রতি আমাদের আফসার ভাই চলে গেছেন। আমার খুবই তার জন্য মনে কষ্ট, ভীষণ। আফসার ভাই অসুস্থ। মাঝে মাঝে আমি তারে বলতাম যে আপনি ডাক্তার দেখান, আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই যাই করে 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 সে গেল না। তা আমাকে হঠাৎ বললো যে আফসার ভাই অসুস্থ, ঢাকায় নিয়ে আসছে। ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে গেছে। আফসার ভাইয়ের ছেলে এখানে আসে বোধহয়, না? হ্যাঁ। তা আমি স্কয়ারে যাই, দেখলাম উনি ওই হাসপাতালের নিচেই শুয়ে আছে, তো চোখ বন্ধ করে। আমি আর আফসার ভাইয়ের সাথে কথা বলি নাই, আমি ফাইল দেখলাম। ফাইলটা দেখেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, তা আমি আফসার ভাইয়ের ছেলেকে বললাম যে চলো তো একজন যাই। আর বাবলু ছিল, বাবলু আছে। তো আমার এক বন্ধু বড় ডাক্তার, ওর কাছে গেলাম কাগজপত্র দেখানো। ও আবার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে পাঠালো। তো ওরা বললো যে এখন আর তার মানে ক্যান্সার হয়েছে, এটা খুব খারাপ পরিস্থিতি। শুনেই আমার মনটা একেবারে, আকাশ যেরকম কালো হয়ে যায় না এই যে মেঘের সময়, বৃষ্টির সময়, এরকম মনটাও আমার একদম কালো হয়ে গেল। তো পরে আফসার ভাই পাবনায় ভর্তি হয়েছে। পাবনায় ভর্তি হওয়ার পরে আমি পাবনায় গেছি, সিরাজগঞ্জ হাসপাতালে, সেখানে গেছি, দেখা করে আসলাম। আমার ওইখানকার ডাক্তারও আমাকে বললো যে তার আয়ুষ্কাল আর বেশি নেই। পরে আফসার ভাইয়ের মিসেস আমাকে একদিন ফোন দিলেন। আফসার ভাই সেই চিৎকার করছে, পারতেছি না সহ্য করতে, চিৎকার করতেছে। ওই চিৎকারটা আমার কানে এখনো বাজে, বুঝছেন না? আমার খুবই সমস্যা হয়, ঘুমাইতে সমস্যা হয়, চলতে সমস্যা হয়। মানে আফসার ভাইয়ের কথা মনে হলেই আমার একটু অন্যরকম লাগে। আফসার ভাই আমাদের একটা শক্তি ছিল, ভালো সংগঠক ছিল, ভালো কথা বলতো, ভালো দলের প্রতি ভীষণভাবে তার ছিল। সেই আফসার ভাই চলে গেল, আল্লাহর ইচ্ছা। আমাদের লাল ভাই খুব অসুস্থ। লাল ভাইয়ের জন্যও ভীষণ মনে কষ্ট লাগে। এই একটা মানুষ প্রতিদিন আমার এখানে আসছে, ঝড় বৃষ্টি বাদল, পুলিশের আক্রমণ, মিলিটারির আক্রমণ, ডিবি এসবি অমুক তমুক, লাল ভাই কখনো পিছনে যায় নাই, পালায়নি, আমার কাছে আসছে। এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘুরে আমার কাছে আসছে। সেই লাল ভাইয়ের শরীরটা কিন্তু ভালো না। লাল ভাইকে আমরা মানে আমার বলা উচিত না, মানে খুব সুস্থভাবে আর আমরা আমাদের মাঝে পাবো না। এই জন্য লাল ভাইয়ের জন্যও আমার মনে খুবই একটা বেদনা লাগে, ভীষণ। এত আন্তরিক মানুষ, নির্ভেজাল,
লাল ভাই হলো একটা মানুষ যার মনে কোনো কিছু কাজ ছিল না, কোনো স্বার্থ, কোনো কিচ্ছু ছিল না। নিরেট নিখাত আমাকে ভালোবাসে, দলকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। সে লাল ভাই দেখতে যাই, মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। আরো অনেকে ধরেন চলে গেছে, রোকন চৌধুরী রোকন মামা বয়সের কারণে চলে গেছেন, আরো অনেকেই চলে গেছেন আমাদের ছেলে, আমাদের দলের থেকে। যাই হোক, একটু আগেই আমি খবর পেলাম, এই সন্ধ্যার সময় আমার কাছে আসছিল আমাদের নতুন বাজারের শামসু, নতুন বাজারের আমাদের একজন খুব ভালো নেতা বলেন, কর্মী বলেন, খুবই ভালো। দুঃখী মাতুব্বরের ছেলে, দুঃখী চাচা তো মারা গেছে, তো দুঃখী চাচার ছেলে শামসু একটা বিষয় নিয়ে এই সন্ধ্যার সময় একেবারে ভিজে পড়ে আমার কাছে আসে। আপনাদের এখানে আমি আসলাম না তার আগেই, তার একটা ভাই, সেও আমাদের সাংঘাতিক সমর্থক। তার পরশুদিন বোধ হয় না, পরশুদিন আগের দিন তার স্ট্রোক করে সে হাসপাতালে ছিল। এই আমি এখানে বসে থাকতে থাকতে রবি আমাকে খবর দিল যে ও মারা গেছে। বুঝছেন, আমাদের খুব খারাপ লাগে। আমাদের মালিক চেয়ারম্যানের আব্বা এই মুহূর্তে লাইফ সাপোর্টে আছে। কেমন সুস্থ মানুষ, লাইফ সাপোর্টে আছে। গতকালকে শুনলাম আমাদের হ্যাঁ জলিল বাবুর ছেলে, ওনাদের পরিবারটা ধরেই কিন্তু আমাদের খুব বিএনপির সমর্থক। জলিল বাবুর 5 ছেলে বোধ হয় না, ছোট ছেলেটা শিহাব, তার বয়স হবে কত ধরেন এই 40 হবে না, হ্যাঁ যাই হোক, মানে 35, 38, 40, যাই হোক এরকম একটা বয়স। একেবারে সুস্থ ছেলে, হঠাৎ করে কাল মারা গেছে হার্ট অ্যাটাক করে। আমি গেছিলাম ওনার বাসায়, বাবা নির্বাক, ভাই আমার হাতের উপর চলে গেল। এইসব দেখে মাঝে মাঝে আর ভালো লাগে না, হ্যাঁ, মনটাও খারাপ হয়ে যায়। আমাদের খুবই কাছে কেনারের মানুষ, অনেক চলে গেছে। এই পাড়ায় ধরেন কেউ নাই, এই পাড়ায় আমাদের জুয়েলের আব্বা, আমাদের জুয়েলের ভাই, আমাদের মনে করেন দীপু চাচা ছিল, আমাদের সাংঘাতিক একজন ছিল এইখানে, রতনের চাচা ভাই ছিল, এরকম অনেকেই। বাড়িমণ্ডল ছিল আমাদের, বাড়িমণ্ডলের ওয়াইফ ভাবি কিন্তু মহিলা দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের পৌরসভার সভাপতি ছিলেন। এই কয়দিন আগে ভাবিও চলে গেল। আমি গেছিলাম সিএমএইচ হাসপাতালে তারে দেখতে। হ্যাঁ, এরকম বহু মানুষ চলে গেছে, খারাপ লাগে মনে হলে। যাই হোক, আপনারা এখানে আসছেন, আমি আপনাদের ধন্যবাদ দিই যে বৃষ্টির মধ্যে আসছেন। বৃষ্টির মধ্যে ফিরে যেতে আপনাদের কষ্ট হবে। আমি বলতে চাচ্ছি এটা যে আমরা নিশ্চয়ই আরেকদিন বসবো, আলাপ করব। তা আমি 10-15 মিনিট কথা বলবো। আমি এইখানে আমার ইচ্ছে ছিল যে এই সব নেতাদের কাছে একটু ভালো করে শুনি, বুঝলেন। পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ডের নেতা, প্রেসিডেন্ট সেক্রেটারি তো সব না, আরও নেতা আছে ওই ওয়ার্ডে। ওখান থেকেও কিন্তু এরকম ওয়ার্ড ভিত্তিক নেতারা আসছিলেন, 200, 250, 300। হ্যাঁ, এখন ওই সবার বক্তৃতা হওয়ার কারণে আমাকে সিনিয়র নেতাদের কথা ওনাদেরও বলার আর থাকে না, মন থাকে না। আর ওই যারা শোনে তাদেরও এক কথা শুনতে পাগল লাগে, বুঝছেন, যে আর শোনা যাচ্ছে না। ওই যে আমার 7 শুনে গেলি, ওই যে 7 রে দুলাল ফেলেছে, আমরা কেউ কথা কব না,
সাতটা খালি এরকম করতেছে। আমার সালামও ভালো বলে, আমাদের শ্রমিক নেতারা খুব ভালো বলে। এখন মূল কথা হচ্ছে যে দেখেন, আমাদের পৌরসভার সংগঠনটা ঠিক করা লাগবে, এটাই তো মেইন কথা। রাজনীতি আমি আপনাদের বলতে চাচ্ছি না। কি কারণে? বকুল যে বলল যে 5ই আগস্টের সম্পর্কে আপনাদের ধারণা আছে। 5ই আগস্ট গত 17 বছর আমাদের কি হয়েছে না হয়েছে সব আপনারা জানেন। কেমন এই 17 বছর আমাদের দলের নেতা কর্মীরা ভীষণ একটা পরিস্থিতি মোকাবেলা করছে। মামলা হয়েছে, হামলা হয়েছে, জেলে গেছে, আমরা বাড়িতে থাকতে পারি না। এই ঘরের থেকে বেরিয়েছি 2 দিন, পুলিশে গুলি করলো আমাদের উপরে, গুলি করলো, পুলিশে গুলি করছে 2 দিন। কি অবস্থা আমার বাড়ি, সে রক্তাক্ত। কেমন এখানে সবাই জেল খাটার লোক, কিন্তু এই লাইনে মোটামুটি অলমোস্ট প্রায় সবাই জেল খাটছে। এখানে আরও অনেকেই আছে যারা জেলে গেছে। খালেক জেলে গেছে, শাহিন জেলে গেছে, হিটু জেলে গেছে, ওই হিটু জেলে গেছে, আমাদের সেও গেছে, প্রিন্সিপাল সাহেব গেছে, গেছে জেলে, তো জেলে 7টা মানুষ জেলে যায়, চুপ করে বসে থাকছে। তারপরে এই যে এইখানে অনেকেই জেলে গেছে। এই যে বকুল ঢাকা জেল খাটছে, সেন্ট্রাল জেল, বুঝলে না? হ্যাঁ, জেল খাটছে। এরা অনেকেই এখানে অনেকেই আছে যারা জেল টেল খাটছে। কেমন? হ্যাঁ, কাউসার জেল খাটছে। তারপরে আর এই আমাদের কি বলে ডেজি, ডেজি পর্যন্ত জেল খাটছে। আমাদের স্মৃতি জেল খাটছে। এখন তা হাসতেছি, তখন যখন ডেজিরে ধরে নিয়ে গেল, তখন মনে করেন এই অমাবস্যার রাতের মতো মনে হলো দুনিয়াটা, বুঝলেন? এই হয়। এখন হাসতেছি আমরা জেল কাটাতে। হ্যাঁ, এই যে হেঁটুরে এক গাদা কোপ দিছে আওয়ামী লীগের ছেলেপেলে, বুঝলেন না? যে কি বিভৎস অবস্থা। তো সেই অবস্থা, কথা বলতে পারি নাই, মিটিং করতে পারি নাই। রাজবাড়ী শহরে আমি রেলগেটে বা আজাদি ময়দানে বা খলিফা পট্টিতে 17 বছর বক্তৃতা দিতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই পুলিশের অত্যাচারে। আমি বাড়ি আসলেই চারিদিকে পুলিশ থাকছে। তো 5ই আগস্টের পরে আমাদের সেই অবস্থাটার পরিবর্তন হচ্ছে। এখন মোটামুটি আপনারা আসছেন, এখন বাড়ি যাবেন, পথের মধ্যে কেউ ধরবে না যে কোথায় গেছিলে। আগে আমার বাড়ি আসতো রাত্রেবেলায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় ইয়ানফসি করতো, যে পুলিশ ধরে যদি শোনে কোয়েম সাহেবের বাড়ি গেছিল তাহলেই ঝামেলা, বুঝতে পারছেন না? তো সেই কারণে বলতো না। যদি বলতো যে কোনো পুলিশ ধরতে করতে আসলে কইতো যে মামা বাড়ি গেছিলাম, বুঝলেন না? তা কোয়েম মামা তো আর বলা যায় না, খালি মামা করতে পারে, মামা বাড়ি গেছিলাম, বুঝলেন না? এইভাবে কিন্তু আমাদের দিন গেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে একটা মিথ্যে মামলায় দণ্ড দিয়ে রাখছে। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে মামলা দিয়ে জেলে রাখল। আমাদের নেতা তারেক রহমানকে মামলা দিয়ে সেই লন্ডনে আমি 2বার তার সাথে কথা বলে আসলাম, সে বেচারা ওইখানে পড়ে রয়েছে। আমাদের মহাসচিবের নামে 100-র উপরে মামলা। আমি যে সেদিন ঢাকা থেকে আসলাম, এক ছেলের সাথে দেখা হলো, ওই মহানগর উত্তরের যুবদলের সভাপতি জুয়েল, বকুল চেনে, তার নামে 432টা মামলা। 400, হ্যাঁ, 565। এইসব মামলা বলে কি গায়েবী মামলা, আমাদের নামে দিত গায়েবী মামলা। হ্যাঁ, গায়েবী মামলা কি? হাসিনার আমলে শুনলাম গায়েবী মামলা। গায়েবী মামলা আমাদের নামে দিয়ে দিল বিস্ফোরকের মামলা, আমার নামেও দিচ্ছে, এইসব নেতাদের নামেও দিচ্ছে বিস্ফোরকের মামলা। এইসব হয়েছে। ধরেন বাড়তে বাড়তে মানুষ যখন সীমা অতিক্রম করে, আল্লাহ বলে যে আমি সীমা অতিক্রমকারীকে পছন্দ করি না, তখন তার একটা বিচার কিন্তু আল্লাহর তরফ থেকে হয়।
শেখ হাসিনার এই নির্মম নিষ্ঠুর পরিণতি, এটা আপনি ভাবতে পারেন? ভাবাই যায় না। আমরা কয়দিন আগেও চিন্তা করি নাই যে এই মহিলার এই পরিণতি হবে। তবে কিছু লোক বুঝছিল, যারা গভীরভাবে ভাবে, তারা বুঝছিল যে এই মহিলার একটা ভয়ানক পরিণতি আছে। কেন ভয়ানক পরিণতি আছে? এই জন্য যে বিপথে রাজনীতি করতেছে। রাজনীতি করার যে নিয়ম, সেই নিয়মে সে রাজনীতি করতেছে না। ধরেন রান্না করার একটা নিয়ম আছে না? এখানে আপনার এই যে আমাদের মা বোনরা রান্না করে, ধরেন সমস্ত ভালো ভালো মশলা দিল, ভালো মাছ মাংস আনিয়ে দিলেন, রান্না করলেন, লবণ দিলেন না, খাওয়া যাবে? খাওয়া গেল না। তাহলে রান্না করার একটা নিয়ম আছে। আপনি বেশি জ্বালায় ফেলালেন, পুরায় ফেলালেন, খাওয়া যাবে? যাবে না। কম জ্বালালেন, খাওয়া যাবে নাকি? রাজিয়া খালা, খাওয়া যাবে না। সুতরাং সব কিছুর কিন্তু একটা নিয়ম আছে। পায়ে যদি 7 নম্বর জুতো লাগে, তাহলে 7 নম্বরই কিনতে হবে। 8 নম্বরের মধ্যে ঠেলাঠেলি করলে তো হবে না। 6 নম্বরের মধ্যে পা ঠেলাঠেলি করলেও হবে না। হবে? পৃথিবীতে সব কিছু একটা নিয়মে চলে। যে ফ্যান চলতেছে নিয়মে, আপনি খেলবেন একটা নিয়ম আছে, একটা গাড়ি চলে একটা নিয়ম আছে, একটা বাড়ি বানান একটা নিয়ম আছে, দোকান করেন একটা নিয়ম আছে, ব্যবসা করেন একটা নিয়ম আছে, যা করেন পৃথিবীতে সমস্ত কাজের একটা নিয়ম আছে। রাজনীতিরও নিয়ম আছে। সেই নিয়মটা হলো গণতন্ত্র। আপনি যখন সবাইকে আটকায় রাখবেন, মুখ বন্ধ করে রাখবেন, মারবেন, কাটবেন, আয়না করে ঢুকাবেন, জবাব মানুষকে গুম করে দেবেন, ওইটা তখন বুঝতে হবে যে ভুল পথে রাজনীতি করতেছে। প্রতিপক্ষকে দমানোর জন্য যখন শক্তি প্রয়োগ করবেন, তখন আপনি বুঝবেন যে আপনি ভুল পথে রাজনীতি করলেন। আপনাকে বুঝতে হবে যে আমার বিরুদ্ধে যে দলটা রাজনীতি করে, অন্য যে দল, তার দলের চাইতে আমার যে দলটা ভালো, এই জন্যে আমার এই ভালো রাজনীতির কথা মানুষকে বলতে হবে, যাতে মানুষ সেটা সমর্থন করে। তা হাসিনা যদি ভালো কাজ করত, ভালো কথাবার্তা বলে মনে করেন মানুষের মন আরও জয় করত, তার সাথে কাজ করত, মার্কেট ঠিক রাখত, মানুষ জিনিসপত্র ঠিক মতো কেনাকাটি করতে পারত, আর আপনার মনে করেন এইরকম জুলুমবাজি না করত, এই মানুষের উপরে প্রতিশোধ না নিত, এইভাবে মানুষকে এইভাবে খুন না করতো, হ্যাঁ, ফাঁসি না দিত এইভাবে, আর এই লুণ্ঠন না করতো হাজার 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 কোটি টাকা, এই দেখেন তারা দেশের থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে। এত কিছু করছে, অন্যায় অত্যাচার করতে 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 এমন একটা কাজ হলো, ছোট্ট একটা কথার উপরে কিন্তু হাসিনা পড়ে গেছে। ছোট্ট একটা কথার উপরে, বুঝেন কিন্তু যে এত বড় প্রতাপশালী শেখ হাসিনা পড়ে গেল কিসের উপরে? ছোট্ট একটা কথা, রাজাকার। এই একটা কথার উপরেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ মানুষ ফুঁসে উঠল, এবং শেখ হাসিনার কি পরিণতি হলো, কি ভয়াবহ পরিণতি হলো। এবং বাংলাদেশে প্রায় দেড় হাজারের উপরে মানুষ খুন করছে, সে হত্যা করছে। তার মধ্যে আমাদের রাজবাড়ী জেলার 3 জন আছে, খানখানাপুরে একটা, কালুখালীতে একটা, বালিয়াকান্দিতে একটা। 3টে বাড়িতেই আমি গেছিলাম। তাহলে 3টা জায়গায় যায় মানুষকে, আমাদের এখানে 3 জন মানুষকে খুন করছে। সারা বাংলাদেশে এখনো সার্ভে চলতেছে, 1,500-এর উপরে অলরেডি সে মানুষ কিন্তু কয়েকদিনে খুন করছে। এই মাত্র কয়েকটা দিনে সে খুন করে ফেলল। এর মধ্যে বিএনপির কিন্তু 500-600-র উপরে আছে, বিএনপির নেতা কর্মী মারা গেছে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে ভুল পথে যেমন সংসার করা যায় না। হ্যাঁ, একটা বিয়ে করছেন, যদি 3টে বিয়ে করে নিয়ে আসেন, গোলমাল লেগে গেল সংসারে, তাই না? ভুল পথে সংসার করা যাবে না, ভুল পথে ব্যবসা করা যাবে না, ভুল পথে গাড়ি চালানো যাবে না। পথ থুয়ে বেলাইনে যদি গাড়ি চালান, তাহলে কি একটা অ্যাক্সিডেন্ট হবে না? ঠিক একই রকম রাজনীতি যদি আপনি ভুল পথে করেন, রাজনীতির নিয়মের বাইরে, তখন আপনি ভুল পথে রাজনীতি করবেন, তার জন্যে আপনার পরিণতি ওই রকম নিষ্ঠুর নির্মম হবে।
শেখ মুজিব ভুল পথে রাজনীতি করলো। ৭১ সালে মানুষ যুদ্ধ করলো কি জন্যে? কথা বলতে পারবো। কি জন্যে? আটানাসের চাল খেতে পারবো, তাই না? আমরা সস্তায় জিনিসপত্র কিনতে পারবো। আমাদের মানুষের মধ্যে এত পার্থক্য থাকবে না। একজন অনেক টাকার মালিক, একজনের ভাত পাচ্ছে না, রাস্তার মধ্যে পড়ে রয়েছে। এই যে অর্থনৈতিক বৈষম্য, ব্যবধান, এত ব্যবধান থাকবে না, কমবে। অর্থনৈতিক সাম্যতা, ন্যায্যতা, গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা, এইসবের জন্য তো আমরা যুদ্ধ করতে করতে পাকিস্তান, স্বাধীন পাকিস্তান আমাদের ভাইয়া ফেললাম। এই পাকিস্তান অর্জন করতে যায় তো 47 সালে এই হাজার হাজার মানুষ মারা গেছে। আমাদের বাপদাদারা আন্দোলন করছে, জীবন দিছে। সেই পাকিস্তান 20 বছরের মাথায় ভেঙে ফেললাম। কেন? কথা বলতে পারতেছিলাম না। কথা বলা যায় না, এখানে জিনিসপত্রের দাম বেশি, আমাদের ছেলেমেয়ের চাকরি হয় না, আমাদের এখানে দাম নাই, আমাদের ভোটের অধিকার নাই, আমাদের ভোট নিয়ে পাকিস্তানিরা জোর জবরদস্তি করে থাকে। আমরা সেই পাকিস্তান ভাঙিয়ে দিলাম। শেখ মুজিব সেইটার একটা ওয়াদা করছিল জাতির কাছে যে আমি এইগুলো করব। কিন্তু ক্ষমতায় এসেই শেখ মুজিব শুরু করে দিল বেকাম, উল্টো কাজ শুরু করলো, কথা বলতে দিল না। আমাদের এই জেলায় আপনি জানেন 300 মানুষকে রক্ষী বাহিনী হত্যা করছে এই জেলায়। এই যে আমার বাড়ির পাশে এই বাড়ির ছেলে মারা গেছে, আমাদের রতন ডাক্তারের ভাই, রক্ষী বাহিনী, রওশন, এই যে এই বাসা মারা গেছে। আমাদের কলেজ পাড়া এই যে আনসার ভাইয়ের 2 ভাই, আমাদের রহমত, আমাদের ইদ্রিস ভাইয়ের ভাই, আমাদের ইয়েদের ইদ্রিস ভাই মানে আমাদের মিলনের ভাই মারা গেল। কেমন? এই যে ভাই জানে এক রাত্রে 17 জন বোঝেন। হ্যাঁ, ওই যে ভাই চাচ্ছে ভাই, এইরকম কিন্তু মানুষ মরছে রক্ষী বাহিনী। তারপরে বললো কেউ কথা কইতে পারবে না, আমি একা রাজনীতি করব, বাকশাল করে দিল। এই যে ভুল পথের রাজনীতি নিয়ে গেল শেখ মুজিবকে, তার জন্যে নিষ্ঠুর মূল্য দিতে হলো। আমার দুঃখ কি জানেন? আমার দুঃখ হচ্ছে যে হাসিনা এর থেকে শিখলো না কিছু। যেই কাজ করলে, ভুল পথে রাজনীতি করলে তার পরিণতি এই হয়, হাসিনা এটা বুঝলো না। সেও ভুল পথে রাজনীতি করলো এবং তার পরিণতি তো এসে মানুষের মরা ভালো, পলা চলে গেছে, পালাইছে, তাই না? এবং পিছনের দরজা দিয়ে পালায় চলে গেল। এর চেয়ে মানুষের মরে যাওয়া ভালো, তাই না? এই নিষ্ঠুর পরিণতি কিন্তু হয়। এখন আমরা যারা রাজনীতি করতেছি, এখন আমি আপনাদের বলি যে এখন হয়তো আমরা একটু নিঃশ্বাস নিতে পারতেছি, একটু ঠিক মতো চলতে পারতেছি। আওয়ামী লীগের ছেলেপেলে এত খারাপ ছিল, একটা চার দোকানে বসে সারা এই ছাত্রলীগ আওয়ামী লীগের ছেলেপেলে একলাই কেউ একজন বসে একেবারে অস্থির করে নিতেছে, আর আমাদের লোকজন চুপ করে বসতে হয়, কথা কয় না, বুঝলেন না? কথা বলার কায়দা ছিল না, তাই না? গ্রামে গঞ্জে আমি খোঁজ নিচ্ছি, আওয়ামী লীগের একটা আর আমাদের 100টা সমান, বুঝলেন না? আমাদের 100টা বসে থাকে চুপ করে, ভয় পায়। কেমন? পুলিশে বলে দেবে না, পুলিশ এসে রাত্রে ধরে নিয়ে যাবে না, নিয়ে একটা বিস্ফোরকের মামলা দিয়ে দিল জেলে। সুতরাং এই আওয়ামী লীগের জ্বালায় তো কথা বলা যায় নাই। আপনাদের মনে আছে যে কি করছে আমাদের উপরে 18 সালের ইলেকশনে? হ্যাঁ, আপনি ভাবতে পারেন, আমার বিশ্বাস করেন 6 মাস আমার মনে হয় যে আমার জ্ঞানে ছিলাম না আমি। আমরা এনে জন্ম নিয়েছি, এখানে আমরা বড় হয়েছি, আমরা এই ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, নাটক করতাম, গান গাইতাম, আড্ডা মারতাম, রাজনীতি করতাম, তাই না? করে করে বড় হয়েছি। তারপরে আমি পৌরসভার চেয়ারম্যান হয়েছি, আপনারা বানাইছেন 1 বার 2 বার 3 বার, তাহলে এমপি হয়েছি। আমি তো স্বপ্নে কল্পনা করি নাই কোনোদিন। অনেক দিন গেছে রাজবাড়িতে, যখন ছাত্র ছিলাম তখনও কোনো মোস্তান, যত বড় মোস্তান গেছে, কোনো মোস্তান তো চোখের দিকে তাকায় কথা বলেনি। যত বিরোধী থাক,
এই জাসদ গেছে, সরবরা গেছে, এটা গেছে, ওইটা গেছে, সামনাসামনি কেউ তো কোনো দিন চোখের দিক তাকায় কথা বলে নাই। সেই আমি কোথাও যাব, সেখানে হামলা হবে আমার উপস্থিতিতে। হামলা হবে মানে কি, ধরেন আমাকে তো মারছেই, এই বড় বড় ঢেল, বুঝছেন না, মারতেছে, আমি সেই প্লাস্টিকের চেয়ার তুলে ঠেকাইছি, ওটা না ঠেকালে তো আমার মাথা ফাটে, তাহলে তো মার খাওয়াই। 3টের সময়, বুঝছেন, আমি বাইদা বাই শুনলাম, আমি বিশ্বাস করি নাই তো। এরাদত রে আমি বললাম, এরাদত এরকম শুনলাম কোনো ব্যাপার আছে নাকি, মানে যেদিন মিটিং খলিফাপট্টিতে মিটিং, এই বসো, খলিফাপট্টিতে মিটিং, ওই ফার্স্ট 18 সালের ইলেকশনে দাঁড়াইছি, প্রথম নির্বাচন, মানে প্রথম সভা, কেবল 16 দিন। হ্যাঁ, তো আপনার, আমার তো কল্পনাই করি নাই যে কেউ আমি যাব আমার সেই মিটিংয়ে হামলা করতে পারে, কোনো কিছু হইতে পারে, আমি কল্পনাই করি নাই। তা আপনার রোকন মামা বললো যে, মা আমি কানে একটু শুনলাম যে ওরা এখানে ঝামেলা করতে পারে, আমি বিশ্বাস করি নাই। তুমি বলছো? হ্যাঁ। তখন আমি এরাদতের ফোন দিলাম, কি এরাদত, কি খবর, এইরকম শুনতেছি, কোনো ঝামেলা টামেলা করবি নাকি? আমি তো গোয়ালন্দ, না 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 না। আমি বললাম, শোনো, এমন কিছু করো না যে জীবনে চেহারা দেখা দেখি বন্ধ হয়ে যায়, এমন কিছু করো না। আমি বিশ্বাসই করি নাই। আমি খানিক পরে শুনি যে ওই অবস্থা, ওইখানে চেয়ার টিয়ার ভাঙিয়ে টাঙিয়ে শেষ। শুনে আমি গেছি, আমার বিশ্বাস ছিল যে আমি গেলে নিশ্চয়ই ইয়ে করবে না, সরে যাবে। বিশ্বাস করে না, আমি বললাম না, আমার 6 মাস লাগছে। আমার মনে হয় যে 6 মাস আমার জ্ঞান ছিল না। এখন ধরেন আমাদের যে বয়স হয়েছে, আমাকে তো এখন মারা লাগে না, মারি অপমান করা লাগে না। আপনার সাথে দেখা হইলো, আপনি কথা বললেন না, এই তো আমার জন্য যথেষ্ট, তাই না? সেখানে আমি গেছি, আমি দাঁড়াইছি, এত বড় বড় আদলা ঢেল, আর এই ছোট ছোট শালবাল, হ্যাঁ, চিনি সবগুলো, রামদা, এই কি বলে চাপাতি, এইসব নিয়ে এটা তো আমার কাছে চলে আসছে, আসে কয় কি, সরেন সরেন সরেন। আমি না দেখলাম মাটি ফাঁক হয়ে যাও, আমি মাটির তলে চলে যাই, বুঝলেন না, এইরকম। এবং বিশ্বাস করেন, তারপরে আমি সরে গেলাম, পুলিশ দাঁড়ানো, সেই সময় এই অবস্থা। পরে আমি আস্তে আস্তে চলে গেলাম। আসলেই করতেছি, আপনাদের কাছে একেবারে বলতেছি, আসলেই সত্য কথা বলতেছি। আমার 6 মাস আমার ঘুম হইতো না। ট্রমা, ইংরেজিতে কয় ট্রমা হয়ে গেল, মানে ট্রমা না, অসম্মানে, অপমানে, বুঝলেন না, নিজের ভেতরে আমি কোনো জবাব দিতে পারতেছিলাম না যে এও হয়। এদেরকে তো আমি কোনোদিন অসম্মান করি নাই। এরা দূত আসছে যখন আমার কাছে, কেরামত ভাই আসছে, আমি তো কোনোদিন এদের অসম্মান করি নাই। যখন আসছে যা বলছে আমি বলছি। ঋষিতের ইলেকশনে এরা তো নিজে ভোট কাটছে। এই হয় বলেন, ঋষিত নিজে যায় ধরছে, হ্যাঁ, নিজে যায় ধরছে যে আমি না আপনার ছেলের মতো, আপনি এটা কি করতেছেন। আমার না, আমি কিছুই আর মিলাতে পারি না, কারণ আমি বারে বারে বলছি, ছোট একটা জায়গা, আরে ভাই, যে পার্টি করি আমরা, মিলেমিশে থাকি, কেমন, সেখানে এইগুলো হয়েছে। যাই হোক, এই সমস্ত হয়েছে, এই পরিস্থিতি হয়েছে। এখন আর একদিন আলাপ করব বিস্তারিত, রাত হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা কি, ধরেন আমাদের একটা এন্টিলোক গ্রুপ আছে, এটা জানেন আপনারা সবাই, কি করে না করে। আমার এতে মন খারাপ হয় না। মন খারাপ হয় না কি জন্যে, দুনিয়ায় এমন কোনো মহারথী নাই যার বিরুদ্ধে লোক নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরুদ্ধে লোক ছিল না? তার নিজ গোত্রের লোক ছিল না তার বিরুদ্ধে? ছিল।
তাকে মক্কা থেকে মদিনা সরে যেতে হয়েছে হিজরত, এই কুরাইশদের আক্রমণের কারণে, তাই না? তো পৃথিবীতে এমন কোনো মহামানব নাই যার শত্রু ছিল না, কাছের মানুষ। আমরা তো চাই, তাদের সাথে তো আমাদের তুলনাই চলে না, আমাদের তো শত্রু থাকবেই। যীশু খ্রিস্ট, মনে করেন যীশু খ্রিস্ট, সে হলো আসে কি বলছে, আসে বলছে যে অপরকে ঠকায়ও না, কাউকে আঘাত করো না, কাউকে মারো না, খারাপ কাজে লিপ্ত হও না, এইসবই তো বলছে খ্রিস্টানদের যে সেই যীশু খ্রিস্টকে কি করলো, আপনার এইরকম ক্রুশে বিদ্ধ করে তাকে হত্যা। তারা যদিও বলে যে পরে আল্লাহ তাদের মানে তাদের ঈশ্বর, আমাদের আল্লাহ তাদের ঈশ্বর, ঈশ্বর তাকে তুলে নিয়ে গেছে। এবং যীশু খ্রিস্ট ছিল তাদের ধর্ম মতে ঈশ্বরের পুত্র। যীশু খ্রিস্টকে বলা হয়তো ঈশ্বরের পুত্র। হ্যাঁ, সেই ঈশ্বরের পুত্র যে মানুষকে ভালো থাকার বাণী নিয়ে এই পৃথিবীতে যার আগমন ঘটছিল, তারে মাইরা তারে ক্রুশবিদ্ধ করে ছেড়ে দিল। বুঝেন? আচ্ছা আসেন, এই যে সক্রেটিস, আজকের থেকে 2500 বছর আগেকার ঘটনা, গ্রিসে কি বলছে যে রাজার ছেলে কেন রাজা হবে, মানুষের মত যদি দেয় সে হবে। এই যে আজকে গণতন্ত্রের কথা বলি, এই গণতন্ত্রের ওখান থেকে উৎপত্তি। এই যে রাষ্ট্র ব্যবস্থা, এই কয়দিন আগে তো রাষ্ট্র ছিল না, কি ছিল? সাম্রাজ্য ছিল, মোগল সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য ছিল না, বিভিন্ন জায়গায় সাম্রাজ্য। এই যে রাষ্ট্র এখন বলে রাষ্ট্র, এইটার কথা বলল সক্রেটিস। বলল মানুষ যারে ভোট দেয় সে হবে রাজা। এই কথা বলার কারণে তখন রাজারা একটা তত্ত্ব বের করছিল, বলছিল যে রাজা হলো ঈশ্বরের পুত্র, অতএব রাজার বিরুদ্ধে কথা বলা মানে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা। সক্রেটিস যেহেতু বলল যে ভোট নিয়ে রাজা বানাও, অতএব সক্রেটিসকে বিচার করা হলো যে তুমি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছো, তুমি রাজার বিরুদ্ধে কথা বলছো। অতএব বিচার করে কি করলো, তার সামনে এক বাটি বিষ দিল, হেমলক নাম তার, হেমলক বিষ। এবং বিষ দিয়ে বলল যে এটা তুমি খাবা, নিজে খায়া মরে যাবা। সক্রেটিস তাই করল, নিজে খায় মারা গেল। এরকম উদাহরণ পৃথিবীতে বহু আছে, বহু বিজ্ঞানীদের মানসি ধরে। মনে করেন যে কোপারনিকাস যে বলছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই কথা কর অপরাধে তারে ধরে জ্বলন্ত চুলোর মধ্যে ফেলে দিছে। গ্যালিলিও, তারে কারাগারে নিয়ে হত্যা করা হয়েছে। এরকম বহু লোক যারা জ্ঞানী গুণী পৃথিবীতে, পীর, পয়গম্বর, নবী, রাষ্ট্রবিজ্ঞানী বলেন আর এমনি বিজ্ঞানী বলেন, আর আমাদের নবী, আমাদের যারা এই পৃথিবীকে আলোকিত করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে লোক ছিল। আমি তো খোয়েম ছাই, রাজবাড়ি বাস করি, রাজবাড়ি চেনে না, সিটা আঙ্গেলি কয়, রাজবাড়ি কহনে, বুঝলেন না? তো তখন কওয়া লাগে ফরিদপুরের কাছে, ফরিদপুর চেনে, রাজবাড়ি কহনে। হ্যাঁ, যাই হোক, তো এখানে আমি একটা ছোট্ট মানুষ, রাজনীতি করি, আমার বিরুদ্ধে তো লোক থাকবেই। আমি এমন ধৈর্য ধরছি, আপনারা বলতে পারেন আমি পার্টি অফিসে যাইনি, আচ্ছা ওরাই করুক, থাক। এই আমার লোকজন সবাই বলে যে 1 মিনিট 1 সেকেন্ড লাগবে ওখানে যায় এদের সাহায্য করতে। আমি বলছি না, করুক, কারণ আমি তো জানি যে রাজবাড়ির মানুষ আমাকে ভালোবাসে, শহরের মানুষ বাসে, গ্রাম গ্রাম মানুষ, সারা জেলার মানুষ আমাকে ভালোবাসে। সমগ্র রাজবাড়ী জেলার 16 লক্ষ মানুষ বাস করে এখানে, আমাকে ভালোবাসে, আমি জানি। আর ওরা এই একটা ষড়যন্ত্রের জাল পাতল। আমরা বাড়াইতে পারি না,
বাইরালেই গুলি করে দেয় পুলিশ, আর ওদেরকে পুলিশ পাহারা দিয়ে প্রোগ্রাম করায়। একদিন হয়েছে কি, এই অনেক আগে, 7-8 মাস আগে, অনেক রাত্রে 1টার সময় এসপি সাহেব আমারে ফোন দিছে, ভাই আমি আপনার বাড়ির গেটের সামনে। আরে সর্বনাশ, আমি বাসায় আসছি। আমি বললাম যে আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, কয় না আপনি একটু বাইরে আসেন, একটু কথা কব, 1 মিনিট। আমি গেটের কাছে গেলে, এত রাত্রি 1টার সময় আইসে, গেটের কাছে গেলে থাপ করে ধরে কবে চলো যাই, বুঝছেন না? না না, ভিতরে আসেন, এটা ভদ্রলোকের মানুষ, ভিতরে আসেন। হয় না, আমি ভিতরে যাবো না, আমার একটু অসুবিধা আছে, আপনি আসেন। আমি লুঙ্গি পরেই গেলাম, দরজা ওই গেটের বাইরে যাওয়া দেয়, উনি গাড়িতে আমার দেখে নামলো। তারপরে বলতেছে যে একটা কথা বলার জন্য আপনার কাছে আসছে। কি কথা? তাহলে আমাদের উপরের সিদ্ধান্ত হলো আপনি নড়াচড়া করতে পারবেন না। কেন? ভাই আপনি ঘরেতে বাড়াতে পারবেন না। আপনি যদি ঘরেতে বাড়ান, আপনি ঘরেতে বাড়ানে মানে আপনি নড়াচড়া করা মানে জেলা ধরে নড়াচড়া করে। হ্যাঁ, তা আপনি নড়াচড়া করতে পারবেন না, এটা আমাদের সিদ্ধান্ত। আপনাকে আমি বলি, অনুরোধ করি, আপনি কোনো প্রোগ্রাম নিয়েন না, বাসাতে বাড়ান না, আসেন যানের মধ্যে থাকে। তা আমি বললাম এটা কোনো কথা হলো? ওরা যে করে, তাই না, ওদের তো আমরাই করাই, ওটা আপনি তো বোঝেননি কি জন্য করেন। এই হলো অবস্থা। এখন কিছু বলার নাই, অসীম ধৈর্য নিয়ে আমার থাকতে হচ্ছে। এই কতগুলো খুবই বাজে কথাবার্তা বলে মাঝে মাঝে, তারপরেও আমি খালি ওই চিন্তা করি যে আমার আল্লাহর রসুল তো ধৈর্য নিয়েছিল, আল্লাহর রসুলের তো শত্রু ছিল। আমি ওই চিন্তা করি, আমার মনে এমনি কষ্ট লাগে, কিন্তু আমি মনে কষ্ট পাই না। এগুলো তো আছেই, ঘরের শত্রু বিভীষণ হচ্ছেই তো, সব ধর্মেই আছে। দেখেন, এই হিন্দু ধর্মে দেখেন ঘরের শত্রু বিভীষণ বলে না, সেজন্য এগুলো আমার মনে কষ্ট লাগে না। আমার শেষ কথা হচ্ছে যে আপনারা একটু দয়া করে এটা মাথায় রাখবেন যে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আছে। এখানে যেমন আমাকে ঘরের থেকে বের হতে দেয় নাই, ওই ষড়যন্ত্র। এবং এটা আওয়ামী লীগ এরাদত কেরামতটা করাইছে, মাসে মাসে টাকা দিয়ে ষড়যন্ত্র করাইছে, যে তারা জানে যে এখানে আমাদের সাথে এই কন্টেস্ট, আমরা যদি না থাকি তাহলে ওদের জন্য এটা স্বর্গরাজ্য হয়ে যাবে। ওদের বাড়িতে ঘুমায় ঘুমায় ওরা কাজ করবে, ওদের ভয় তো আমাদের নিয়ে। এই জন্য আমাদেরকে আটকানোর জন্য ওরা একটা জাল পাচ্ছে। সব খবর জানি, কে টাকা নেয়, কয় টাকা নেয়, কি হয় না হয়, কোথায় বসে সিটিং হয়, মিটিং হয়, সব জানি। এখন এই তো ষড়যন্ত্র, বৃহত্তর ফরিদপুরে রাজনীতি করি, কিন্তু শেখ হাসিনার বাড়ি বৃহত্তর ফরিদপুরে, এখানে রাজনীতি করি, অনেক ঝামেলা। তো সেই কারণে খুব মাথা ঠান্ডা করে থাকছে একটা দিনের আশায়, সুদিনটা আসুক। আল্লাহ রহমতের 5ই আগস্ট ঘুরছে, কিন্তু এখনো কিন্তু পূর্ণ সুদিন আপনার জন্য কিন্তু আসে নাই। আপনারা কিন্তু এখনো ক্ষমতায় যেতে পারেন নাই, তাই না? এখন দেশে কি হবে আমি বলছি, আমি সেদিন টকশোতেও বলছি যে এই সরকারকে ঘোষণা করতে হবে ইলেকশন কবে দেবে। এই সরকারের মধ্যে একবার কয় সামনের বছর দেব, একবার কয় দেহি কি করি, একবার কয় সংবিধান সংশোধন করা লাগবে, আবার কয় সংবিধান নতুন করে বানানো লাগবে, নানা রকম হেরফের কথাবার্তা। যার জন্য আমার মহাসচিবও বলছে, আজকে একটা সাক্ষাৎকার দিচ্ছে মহাসচিব পত্রিকায়, বলছে যে অবশ্যই সংবিধান সংশোধন, রাষ্ট্র সংশোধন করার দায়িত্বটা হচ্ছে রাজনীতিবিদদের, পার্লামেন্ট করবে সেটা। কেমন? যে অবশ্যই সেই সরকারকে একটা রোডম্যাপ ডিক্লেয়ার করতে হবে যে কবে আমাদের নির্বাচনটা হবে। তা আমি আশা করতেছি ধরেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে। এখন আমাদের কাজ হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের নির্বাচনী প্রস্তুতিটা নেওয়া। এই প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদের একটু অনুরোধ জানাবো, একেবারে আল্লাহর ওয়াস্তে। আমি জিজ্ঞেস করলাম না যে আপনাদের এক একটা ওয়ার্ডে 71 জন করে
সদস্য সদস্য শুধু মূল দলে ৭১ জন করে সদস্য হলে ৭ নং ৬৩, তাহলে ৬৩৯ জন খালি দলের নেতা। কিন্তু এই যে এখানে যারা বসছেন, পাইকারি জনসভা ডাকলে তো ডাকতাম খলিমে পড়তে, দেখে জোরে জোরে ভাষণ, ভাই সব অমুক তমুক কইতাম কেমন। কিন্তু এখানে কিন্তু সব নেতাদের ডাকা হয়েছে। কাদের? যারা সংগঠনের কাজ করে, তার নিজের কাজের ফাঁকে ফাঁকে দোকান করে, রিক্সা চালায়, ব্যবসা করে, চাকরি করে, তার কাজের ফাঁকে ফাঁকে সংগঠনের কথা বলে। সন্ধ্যা লাগলে পরে বাড়ির থেকে যায়, এক জায়গায় বসে সংগঠনের কথা বলে, দায়িত্ব নিয়ে মনে করে যে এটা আমার দায়িত্ব। সুতরাং তাদের মিটিং এটা। আপনাদের কাছে আমার কথা হলো ৬৩৯ জন খালি বিএনপি। এরপরে আমার গিটার ভাইয়ের দল আছে, এখানে যুবদল, যুবদলের ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি আছে, ছাত্র দল আছে, স্বেচ্ছাসেবক আছে, মহিলা দল আছে, শ্রমিক দল আছে, আমার আয়ুব ভাইয়ের কৃষক দল আছে। আয়ুব ভাই কই? কৃষক দল আছে, আছে না? ৬-৭টা অঙ্গ সংগঠন আছে। তাদের করে ২০ জন করেও যদি লোক থাকে, তাহলে মনে করেন এই ৬টা অঙ্গ সংগঠনের ১০০, এটা কত? ৬ দুগুণ ১২, ১২০ জন। আর আপনার এখানে ৭১ জন। আপনার তো ২০০ মানে নেতা আছে। আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের নেতারা কিছু মনে করেন না, আবার মনে করবেন না তো কেউ কিছু। আচ্ছা, আমাদের নেতারা কাজ করতে হবে কোন ভাবে এটা বুঝে ছাড়ে না, চেষ্টা করে। আমি বলছি কি, আপনারা ভাই এই কমিটির ৭১ জন লোককে সক্রিয় করে তোলেন, আর অঙ্গ সংগঠনের এই ১২০ জনকে সক্রিয় করে তোলেন। ২০০ লোক যদি একটা ওয়ার্ডে ১ ঘন্টা করে কথা বলে, তাহলে ২০০ ঘন্টা কথা হবে। খেয়াল করেন, ২০০ নেতাকর্মী যদি আমার একটা ওয়ার্ডে ১ ঘন্টা করে রাজনীতির কাজ করে, তাহলে একটা ওয়ার্ডে কাজ হবে ২০০ ঘন্টা। ২০০ ঘন্টা মানে ৮ দিনের কাজ হবে একদিনে, ১ ঘন্টায়। ৮ দিনের কাজ হবে ১ ঘন্টায়। যোগ বিয়োগ বুঝছো তো হালিম, তাই না? ১ ঘন্টায় কাজ হবে ২০০ ঘন্টা। ২০০ ঘন্টাটা তুমি ভাগ দাও, হ্যাঁ, কত হয় চিন্তা করতে পারবেন। এটা আমার কথা হচ্ছে, ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা, তাদের দায়িত্ব এখানে সবচেয়ে বেশি। তারা খালি হ্যাঁ হ্যাঁ করে ঘুরে বেড়ান না, তারা কি করেন, এই ৭১ জন লোককে সক্রিয় করে তোলেন। এটা দায়িত্ব তার। কোনো লোকের কিন্তু যোগ্যতা কম না। দেখেন, আমার সালাম বক্তৃতা দিল, তারপরে এটা বক্তৃতা দিল, কিরাম ২ সালাম, ডবল সালাম এক জায়গায় বসছে, আরেক সালাম কোনে গেল আছে হয়তো, ডবল বক্তৃতা দিল। প্রত্যেকটা লোকের যোগ্যতা আছে এখানে যারা আছেন। কেউ হয়তো বক্তৃতা দিতে পারে না। কালকে একজন বক্তৃতা দিবার এসে নাম ঘোষণা করছে, আসে খালি কয় হ্যালো হ্যালো। আমি বললাম কও কথা, কয় হ্যালো। ও কিন্তু মাঠের একটা সেরা সংগঠক, বুঝতে পারছেন? কিন্তু মাইকে দ্বারা আরেকজন দিয়ে কাঁপতেছে, বুঝলেন না, কাঁপে। অভ্যাস নাই তো, আমার সালাম করলে কাঁপলো না। কিন্তু এইরকম কাঁপা কাঁপিয়া নেতা বক্তৃতা দেওয়ার সময় যে লোক কাঁপে আর হ্যালো হ্যালো করে, কথা কয়, শেষকালে ফোন দিয়ে এইটা দিয়ে চলে গেল, আমি পারবো না। ও কিন্তু মাঠে সাংঘাতিক নেতা, মাঠে কিন্তু ও ২০০-৩০০ লোক নিয়ে চলে আসে, গোছা লোক নিয়ে আসে। তাহলে আমার তো এখানে যারা খুব জোরে জোরে বক্তৃতা দেয় আর আসার সময় একলা আসে, তার দরকার না মাঠেতে ১০০-২০০ লোক নিয়ে আসে, আমার তার দরকার কর মাঠে রই নেতা। এই জন্য আমি বলতেছি, এখানে যারা আছেন কারো যোগ্যতা কিন্তু কম নাই। এখানে প্রত্যেকের নেতা মাঠের নেতা, ওইটাই হলো আমাদের প্রাণ।
শেষ করে দিন। এটাই হলো আমাদের প্রাণ। এই জন্য আমার কথা শেষ। আপনাদের কাছে অনুরোধ, কালকের থেকে এই ৭১টা লোককে সক্রিয় করে তুলবেন। পৌরসভার নেতা যারা আছেন তাদের বলতেছে আপনাদের কাজ হচ্ছে এইটা করতেছেই না আমার ওয়ার্ডের নেতা, ওইটা পরীক্ষা করা, বুঝলা? ফর্মুলাতে যদি কাম করো না সোজা, আর আফাতাফা কাম করো, কাম করে শ্বাস করতে পারবা না, বুঝলে না? ওই ৭১ জন লোক প্রত্যেকেই যদি 10টা করে লোকের সাথে সম্পর্ক করে, তাহলে একটা ওয়ার্ডে 700 লোকের সাথে সম্পর্ক হয়, বুঝো? হ্যাঁ, সেই জন্য আমার কথা হলো যে দয়া করে নির্বাচন চলে আসবে যে কোনো সময়, হ্যাঁ, প্রস্তুত থাকতে হবে, মাঠে সক্রিয় থাকতে হবে। মাঠে অনেক ষড়যন্ত্র। আমরা এখানে আমাদের রাজনীতি সম্পর্কে বোঝার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, রাজনীতি সম্পর্কে বোঝার জন্য আমরা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করব। হ্যাঁ, কিন্তু এটা মাঠে, জন কথা শুনতেছ, এই মাঠের রাজনীতিটা ভাই একটু দয়া করে আপনারা গোছাবেন। এই যে আমার নেতা বললো যে কেউ আসলে আমাদের কাছে শুনে করবেন না, কি কি, আর তোমাদের কাছেই তো শুনে করি। আমার এখানে মনে করো যে এটা খানা কি জানি কয়, না আসতেছে মানুষ যাইতেছে, কে আসতেছে না যাইতেছে, বুঝছেন না? আমি তো সবার চিনি না, ভালো মন্দ লোকজন আসতে চিনি না, না সেই মনে করেন একটা ক্যাট করে ছবি তুললে, বুঝলেন, ওই তো দিয়ে দিল, খানিক পরেই ফোন, ভাই ও বেটা তো আওয়ামী লীগের মিছিল করছে, তার সাথে আপনার ছবি। এখন ভাই আমি ঠিক পাইনি তো, আমার তো মেশিন লাগবে একটা, যা আসলে পরে আমি দেখবো যে এইটা আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের মিছিলে গেছিল, বুঝলেন না? একটা এক্সট্রা মেশিন লাগবে, এটা তো বোঝা যায় না। আর সাল বল করতে আসে, চলে 15 জন চলে আসলো, আসে এইরকম চলে ছবি টবি তুলে, মানে একটা ভয়ানক ব্যাপার, সেলফি। এখন ওইটাই ভাই কিছু মাইন্ড করা যাবে না, ওইটাই মাইন্ড করা যাবে না। আমার এখানে যে কোনো লোক, ভালো মন্দ যে কোনো লোক আসবে, কিন্তু কাজটা আমরা করব ভালোভাবে। কথাটা বুঝতে পারলাম? আমার কাছে যত লোকই আসে ঘোরাঘুরি করুক, তাতে অসুবিধা নাই, কিন্তু কাজটা কি করব, আমরা কাজটা যেন ভালো করতে পারি, বুঝতে পারছেন? মানুষের এই ঝামেলায় আমরা যেন আবার ভুল না করে বসি, বুঝলেন? আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের জন্য ভুল না হয়, আমরা যেন আমাদের সততা, নিষ্ঠা, দেশপ্রেম, দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে পারি মানুষের জন্য। এটাই হবে আমাদের লক্ষ্য। সেই কাজটা আপনারা দয়া করে করবেন সবাই। কাল সকাল থেকেই আপনারা এই সিস্টেম করে কাজগুলো করবেন, এই হলো আমার অনুরোধ। আমরা আরেকটা মিটিং দেব, সেই মিটিংয়ে আমরা আরও আলোচনা করব। এই মিটিংটা দিছি হলো যে আপনাদের এই 9টা ওয়ার্ডের জনসভা, পৌরসভার থেকে প্রত্যেক একটা মিছিলে, এর যেটি লোক আছে এর মিছিল করলে কিন্তু বিরাট হবে। তো পৌরসভায় কিছু মনে করেন না, যখন আমরা মিছিল করছি, এই ওয়ার্ডারতে 5 জন আসে, ওই ওয়ার্ডারতে 2 জন আসে, এটা তাদের দোষ না। আমার মনে হয় যে একটা কমিউনিকেশনের গন্ডগোল হচ্ছে, যোগাযোগটা ঠিক মতো। মাছের পোনা নেওয়ার সময় দেখবেন যে একজন ওই ড্রামের মধ্যে হাত দিয়ে এরকম করে, কি করে, অক্সিজেন দেয়। ওইটা যদি সে না করে, পোনা থাকে, পোনা মরে যাবে। তো নেতাগের কাম কি? এরকম করা। নেতারা যদি এরকম না করে, তাহলে তো কর্মী বাঁচবে না তো, ঠিক না? নেতাগের কাজটা হলে এরকম করা, তাহলে পরে আমার কর্মী, আমার নেতারা, নিজের নেতারা কাজ করবে। সেই কাজটা আপনারা করবেন। আমাদের আরিফ খুব অসুস্থ, আমাদের ভবানীপুর, ওর জন্য একটু সবাই দোয়া করবেন। আর সবাই কালকে থেকে এই কাজটা করবেন। আমরা আরেকদিন সময় করে গল্প করব, অনেক গল্প আছে, আজ সব করলাম না। এই ঝড়ো বাদল দিনে মন লাগে না কোনো কাজে, সুতরাং আমরা এখন করে খায় দায় বাড়ি যাব। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের ভালো।